রংপুরে আবু সাইদের সমাধি এবং স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা। ঢাকায় রায়ের বাজারে জুলাই শহীদদের গণকবরে দোয়া মোনাজাত। গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা হচ্ছে, স্মরণ অনুষ্ঠানে জামায়াতের আমির। ঘোলা পানিতে মাছ শিকারে সরকারকে বিব্রত করতে চাইছে কিছু মহল। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার রায় কার্যকর। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ৪৪ সুইচ গেটের বেশিরভাগই অচল, পাম্পিং মেশিনও অকার্যকর। জবাব এড়িয়ে গেছে উত্তর সিটি, সচলের আশ্বাস দক্ষিণের। কক্সবাজারে বন্যার পানি নামলেও খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। দুর্গত এলাকায় ত্রাণের জন্য হাহাকার। সাগরে লঘুচাপে উপকূলে ঝোড়ো হাওয়া বৃষ্টি। রথযাত্রা উপলক্ষে বিশ্ব শান্তি এবং মঙ্গল কামনায় রাজধানীর স্বামীবাগ মন্দিরে আনুষ্ঠানিকতা। বিকেলে বিভিন্ন সড়ক ঘুরে রথযাত্রা পৌঁছাবে ঢাকেশ্বরীতে। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি ইশতিয়াক আহমেদ। জুলাই শহীদ দিবসে আবু সাইদের কবরে শ্রদ্ধা জানাচ্ছেন স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল থেকে শুরু হওয়া শোক ও শ্রদ্ধা নিবেদন ছাড়াও আবু সাইদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও পালিত হচ্ছে নানা কর্মসূচি। দুপুরে আবু সাইদের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা। আরও জানাবেন মোকাররম হোসেন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অঙ্গন থেকে জুলাই শহীদ দিবসের শোক ছুঁয়েছে আবু সাইদের পৈতৃক ভিটার আঙিনা পর্যন্ত। এদিন সকালে স্থানীয় প্রশাসনের পরপরই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান শহীদ আবু সাইদের সমাধিতে। বেলা বাড়ার সাথে সাথে সাইদের গ্রাম পীরগঞ্জের জাফরপাড়া মুখর হয়ে ওঠে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের পদচারণায়। কবর জিয়ারত ছাড়াও পরিবারের সাথে সাক্ষাৎ করেন আগতরা। জুলাই আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রত্যাশা করেন তারা। এছাড়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় নানা কর্মসূচির। শোক র্যালি, আলোচনা সভা, জুলাই স্মৃতিচারণের আয়োজন ঘিরে শোকাতুর হয়ে ওঠে বেরোবি ক্যাম্পাস। বক্তব্যে বর্তমান সরকার জুলাইকে ধারণ করে জানিয়ে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে জুলাইকে ধারণ করতে হবে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল হওয়া দরকার, পিএসসি হওয়া দরকার, ওইখানে আবু সাইদের গেট হওয়া দরকার, আবু সাইদ নামে একটা স্মৃতিস্তম্ভ হওয়া দরকার। এ সময় রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদের নামে হল, স্মৃতিস্তম্ভ করার প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়া দুপুরে এনসিপি শীর্ষ নেতৃবৃন্দরা আবু সাইদের সমাধিতে জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন। এখন রংপুর। রংপুরের পীরগঞ্জে জুলাই শহীদ দিবসে আবু সাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সে কথা বলছেন আমাদের এনসিপির নেতারা এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এই মুহূর্তে আমাদের সহকর্মী আছেন সেখানে মোকাররম হোসেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মোকাররম হোসেন, নাহিদ ইসলাম তো এসেছিলেন এবং অনেক এনসিপির নেতাকর্মীরাও এসেছিলেন, তারা কি বলছেন শ্রদ্ধা নিবেদন শেষে? কিছুক্ষণ আগেই গণমাধ্যমে কথা বললেন আবু সাইদের কবর জিয়ারতের পরে। এরপরে তিনি আসলে আবু সাইদের পরিবারের যে সদস্যরা আছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং কথা বলার যে চেষ্টা, সেই কথা বলার চেষ্টার জন্যই তিনি এখন আবু সাইদের যে গ্রামের বাড়ি পীরগঞ্জের বাবনপুরের আবু সাইদের পৈতৃক ভিটার যে বাড়ি সেখানে তিনি প্রবেশ করছেন। এবং আমরা দেখছি আগে থেকেই এখানে অপেক্ষা করছেন আবু সাইদের মা, তিনি অপেক্ষা করছেন এবং
আবু সাইদের যে পৈতৃক ভিটার এই ভিটে মাটিটি রয়েছে, সেখানে যে মাটির কুড়ে ঘর, সেখানেই তার বাবা মায়ের বসবাস। সেখানে এই মুহূর্তে জুলাই বিপ্লবের যে সংগঠক, সেই সংগঠকদের অন্যতম বহানায়ক নাহিদ ইসলাম, যিনি আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন, সুসংগঠিত করেছিলেন, যাদের আহ্বানে সাড়া দিয়ে আসলে আন্দোলন সংগঠিত করেছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং সেখানে নেতৃত্ব দিয়েছিলেন আবু সাইদ। 16 জুলাই পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের যেই ফটকে নিহত হন আবু সাইদ, সেই বিশ্ববিদ্যালয়ের ফটকে নিহত হওয়ার মধ্য দিয়েই কোটা সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলনের রূপ নেয়। সেই আবু সাইদের আত্মত্যাগকে স্মরণ করতেই এখানে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের আসা। এখানে আমরা দেখছি আবু সাইদের যে পৈতৃক ভিটা, সেখানে এসছেন এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসছেন, এনসিপির অন্যতম নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা দেখতে পাচ্ছি, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর আতিক মুজাহিদ রয়েছেন এই প্রতিনিধি দলে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংগঠকরা ছিলেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এখানে রয়েছেন গাইবান্ধা থেকে এনসিপির কেন্দ্রীয় নেতা নাজমুল সোহাগ। এই মুহূর্তে তারা আসলে আবু সাইদের যে পরিবার, সেই পরিবারের সঙ্গে কথা বলছেন, আবু সাইদের মায়ের সঙ্গে কথা বলছেন। গতকালকে আবু সাইদের মা গণমাধ্যমে কথা বলেছেন, সেখানে আমরা তার যে ত্যাগ, তার যে কষ্ট, সন্তান হারানোর যে বেদনা, সেই বেদনার বাস্তবতা আমরা দেখেছি। তিনি বলছিলেন যে তার সন্তানের যে স্বপ্ন জলাঞ্জলি দিয়ে তার সন্তান আরও অনেক যুবকের কোটা সংস্কারের বিরুদ্ধে বাস্তবায়নের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হয়েছে। চাকুরিতে কোটা প্রথার যে বিলুপ্তি, সেটি ঘটেছে। তারুণ্যের যে বাংলাদেশ, ভ্রাতৃত্বের বাংলাদেশ, বৈষম্য বিরোধী যে বাংলাদেশ গঠনের যে চেষ্টা, সেই চেষ্টার যে তার ভালো লাগা, সেটিও কিন্তু তার একই সঙ্গে কাজ করছে। আবু সাইদের পরিবারের বক্তব্য হলো যে তার মৃত্যুর পরে যে ধরনের ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যের যে ফাটল, সেটি ধরেছে 2 বছরের মাথায়। ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য, সেটি যদি অটুট থাকে, তবে আবু সাইদের আত্মত্যাগের সার্থকতা, এমনটাই জানিয়েছিলেন আবু সাইদের পরিবার এবং তার সহযোদ্ধারা। এই ছিল এই মুহূর্তে রংপুরের আবু সাইদের বাড়ি থেকে এনসিপির যে শীর্ষ নেতৃবৃন্দের যে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ, তার সবশেষ খবর। জুলাই শহীদ দিবসে জুলাই যোদ্ধা আবু সাইদের কবরে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন এনসিপির নেতাকর্মীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোকাররম হোসাইন। এদিকে গণভোটের রায়ের সঙ্গে সরকার প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় তিনি আরও বলেন, গোজামিল দিয়ে সংস্কারকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে শহীদ এবং আহত যোদ্ধাদের নামে বিভিন্ন সড়ক এবং স্থাপনার নামকরণ সহ অবিলম্বে জুলাই স্মৃতি জাদুঘর চালুর দাবি জানিয়েছেন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2024-এর 16 জুলাই শিক্ষার্থী আবু সাইদ ওয়াসি সহ 6 জনের আত্মত্যাগ ছাত্র জনতাকে এক করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। শপথ গ্রহণ করেছিল তারা। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে সেই জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন জামাত ইসলামী। তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে, আমরা সাবধান করছি। জামাতের আমির বলেন, জুলাইয়ের সবচেয়ে বড় চাহিদা ছিল রাষ্ট্র সংস্কার, অথচ গোজামিল দিয়ে সেই সংস্কারকে ভুলিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার। বলেন, গণরায়কে অগ্রাহ্য করে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার। আমি একটু জিজ্ঞেস করতে চাই, সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি কোনো বিধিতে কোনো সংবিধানে আছে কিনা? যদি না থাকে তো এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া, এটা হচ্ছে গণভোটকে ভুলিয়ে দেওয়া। আমরা পরিষ্কার প্রতিবাদ করে ওয়াকআউট করেছি। আপনারা জনগণের রায়কে অপমান করতে চান, করেন, জনগণ সেইটা বিচার করবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকবো। জামাতের আমির বলেন, গণভোট নিয়ে সংকটের সমাধান সংসদে না হলে রাজপথে হবে। শহীদ ও আহত যোদ্ধাদের নামে বিভিন্ন সড়ক ও স্থাপনার নামকরণের দাবিও জানান তিনি। এবং আমরা গভীরভাবে আস্থা রাখি, ইনশাল্লাহ এই 70% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাজপথে ইনশাল্লাহ। অনুষ্ঠানে অবিলম্বে জুলাই স্মৃতি জাদুঘর চালু এবং শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানান বক্তারা। অন্যতম সদস্য মাহবুব হাসান রিপন, এখন ঢাকা।
দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। সকাল থেকেই জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। জুলাই শহীদ দিবসে রংপুরে আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানিয়েছে স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ। সকাল থেকে শ্রদ্ধা নিবেদন ছাড়াও আবু সাঈদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পালিত হয় নানা কর্মসূচি। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই সামাজিক ন্যায় বিচার যদি সমাজে প্রতিষ্ঠিত হতো তাহলে আবু সাঈদকে আজকে রক্ত দিতে হতো না আমাদের। এই জীবন বিলের মাধ্যমে তিনি জাতিকে, এই ইয়ং জেনারেশনকে ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে হয় সেই পথ উন্মুক্ত করেছিলেন। ময়মনসিংহে নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকায় জুলাই ৩৬ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং জুলাই যোদ্ধা শহীদ পরিবার সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। আজকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং বেদনার সাথে এই দিবসটি পালন করছি। জুলাইটাকে কারো নিজস্ব সম্পত্তি না, এটা আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছাড়া বাংলাদেশের সকল ধরনের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষের অংশগ্রহণে জুলাই হয়েছে। বরিশালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশার কথা জানান সবাই। চাঁদপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জুলাই শহীদ দিবস। শহরের শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। জুলাইকে ধারণ করে তাদের চেয়ারে বসার জন্য, কেউ জুলাইকে ধারণ করে ব্যবসা বাণিজ্যের জন্য। দিনাজপুর বড়মাঠ সংলগ্ন জিমনেশিয়ামের সামনে জুলাই শহীদদের স্মরণে নির্মিত মেমোরিয়ালে সকাল থেকে শ্রদ্ধা জানাতে ভিড় করেন স্থানীয়রা। এছাড়া হবিগঞ্জ, বরগুনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, ঠাকুরগাঁও, লক্ষ্মীপুর, পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় জুলাই শহীদ দিবস পালিত হয়। ইবনুল কাইয়ুম সনি, এখন। এদিকে জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের ত্যাগের মহিমায় দেশের সর্বক্ষেত্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার করেন তিনি। নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী ৬ শহীদের কথা স্মরণ করে লেখেন, জুলাইয়ের গণ অভ্যুত্থান শুধু একটি আন্দোলনই ছিল না, এটি ছিল দীর্ঘ ১.৫ দশক ধরে জনগণের ওপর চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুণ্ঠন, গুম, খুন, দমন, পীড়ন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ। সেই আত্মত্যাগ এবং সংগ্রামের শক্তিতেই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নতুন করে প্রতিষ্ঠার সুযোগ লাভ করেছে। ঐতিহাসিক সেই গণ অভ্যুত্থানের শহীদদের পবিত্র আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানিয়েছেন তিনি। ঘোলা পানিতে মাছ শিকার করে সরকারকে কিছু মহল বিব্রত করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে এই মন্তব্য করেন তিনি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ও এমন আন্দোলনের প্রবণতা দেখা গিয়েছিল, এখন অনেক অছাত্রও আন্দোলনে এসেছিল বলেও মন্তব্য করেন তিনি। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে, শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার ও রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি। জনপ্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলার উন্নতি করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থী না। তো যারা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে বা করতে ব্যর্থ হয়, তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। বর্ষা শুরু হতে না হতেই নজিরবিহীন জলাবদ্ধতার কবলে পড়েছে রাজধানী ঢাকা। এবার এমন সব এলাকা তলিয়েছে যেখানে আগে কখনোই পানি জমেনি, কিন্তু শহর জুড়ে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ড্রেন কিংবা শহরের পানি বের করতে নির্মাণ করা ৪৪টি জলকপাট আর হাজার কোটি টাকা ব্যয়ে বসানো ৭ পাম্পিং স্টেশন থাকা সত্ত্বেও কেন এমন বেহাল দশা? গেল ২ বছরে চলেছে কি ড্রেন ক্লিন প্রকল্প? বর্ষা মোকাবেলায় কি পরিকল্পনায় বা ছিল নয়া নগর কর্তাদের? এসব প্রশ্নের উত্তরই খুঁজেছেন রাজু আহমেদ।
ঢাকার নিচু এলাকায় বর্ষায় জলাবদ্ধতা চিরচেনা বাস্তবতা, তবে এবারের চিত্রটা ছিল একটু ভিন্ন। শুধু নিচু এলাকায় নয়, রাজধানীর যেসব এলাকায় আগে পানি জমতো না সেসব এলাকাও এবার ডুবেছিল বৃষ্টির পানিতে। প্রশ্ন উঠেছে, ঢাকার জলাবদ্ধতা নিরসনে কোটি কোটি টাকা খরচের পরও কেন এই বেহাল দশায় পড়তে হলো নগরবাসীকে? খোঁজ নিয়ে দেখা গেছে, রাজধানীর জমে থাকা পানি নদীতে বের করে দেওয়ার জন্য ঢাকার 2 সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের 44টি স্লুইস গেট আর 7টি পাম্পিং স্টেশন থাকলেও তা কাজে আসেনি। বছরের পর বছর রক্ষণাবেক্ষণ না করায় স্লুইস গেটগুলোর অধিকাংশই অচল। যেসব সচল সেগুলোর জন্য নেই পর্যাপ্ত জনবল। নজরদারির অভাবে দখলও হয়েছে বেশ কিছু স্লুইস গেট। বৃষ্টি হয়েছে, এটা যদি খোলা থাকতো তাহলে মনে হচ্ছে পানিটা সুন্দর দিকে নেমে যেত নদীতে। আমাদের এটা যখন কাজ হয় আমরা এখানে আসতে পারি না। বছরের পর বছর যাবত আমাদের এই জায়গাটা আমাদের আসার কোনো রাস্তা পায় না, এটা পুরাটাই দখল হয়ে রয়েছে। একই অবস্থা পাম্প স্টেশনগুলোরও। পানি সেচে ফেলার অধিকাংশ ভারী পাম্প মেশিনই যান্ত্রিক ত্রুটির কারণে অকেজো হয়ে আছে। এই যেমন রাজধানীর গোরান চটবাড়ি এলাকার পাম্পিং স্টেশন। মোট 9টি পাম্প দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 70,000 লিটার পানি শহর থেকে তুরাগে ঠেলে দেওয়ার কথা থাকলেও বাস্তব সক্ষমতার পরিমাণ মাত্র 25,000 লিটার। 9টি পাম্পিং মেশিনের 3টি নষ্ট হয়েছে 2016 সালে, যা আজও অকেজো। এমনিতে ভালো আছে 5টার ভিতরে 4টা চলতেছে। আর নষ্ট আছে হচ্ছে 4টা। এছাড়া নতুন 6টির মধ্যে নষ্ট একটি, আর একটি যান্ত্রিক জটিলতায় বন্ধ, যা এবারের জলাবদ্ধতায় উত্তর সিটির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ার বড় কারণ। একই দশা ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন কমলাপুর টিটিপাড়া পাম্পিং স্টেশনের। 3টি আধুনিক পাম্পিং মোটরের নষ্ট 2টি, আর আগের 6টি পাম্পের মধ্যে সচল 4টি। সেটিও অকার্যকর হয়ে পড়েছে পলিথিন, বোতল ও বাসাবাড়ির বর্জ্যের কারণে। নষ্ট ছিল আগে, রিসেন্টলি আপনার ঠিক করা হয়েছে। ঠিক করার পরে আপনার এখানে যে ইয়াটা আছে সাবস্টেশনে সার্কিট ফল্ট, ওই সার্কিটটা আপনার লাগাইলে টোটাল ক্লিয়ার। এদিকে সূত্রাপুর ও বাড্ডা কল্যাণপুর এলাকার পাম্পিং স্টেশনের গল্প একই। এখানে আছে 6টা মেশিন। 6টা চলে কয়টা? এখন চলতেছে আপনার 4টা। 2টা নষ্ট। হ্যাঁ, 2টা নতুন আসতেছে। কতদিন ধরে 2টা নষ্ট? কতদিন আছে? একটা তো পুরো বছর তো হয়ে গেল। অন্যদিকে অভিযোগ আছে, গেল 2 বছরে ড্রেন পরিষ্কার কার্যক্রম স্থবির হয়ে পড়ে, যা অল্প বৃষ্টিতে শহর তলিয়ে দিতে বড় ভূমিকা রেখেছে। সরকারের নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার পরও গতি পায়নি কার্যক্রম। প্রশ্ন হলো, বর্ষা মৌসুমে কোনো প্রস্তুতি ছিল কি 2 সিটি কর্পোরেশনের? জলাবদ্ধতা নিয়ে এমন করুণ বাস্তবতার বিষয়ে কথা বলতে রাজি হয়নি ঢাকা উত্তর সিটির দায়িত্বরত কেউই। জানতে চাইলে প্রশাসকও এড়িয়ে যান এখন টেলিভিশনের প্রশ্ন। তথ্য না, আপনার বক্তব্যের জন্য আমি বক্তব্য তো আমি সরাসরি দিতে পারি না। টিআরওকে আপনার সকল ইনফরমেশন দিতে হবে। ও আমাকে মানে ডিটেইলস না দিলে তো আমি আপনার সাথে কি বিষয়ে কথা বলবো? তবে দক্ষিণ সিটি বলছে, স্লুইস গেটের অধিকাংশই নষ্ট, নতুন আউটলেট তৈরি ও অচল পাম্প সচলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আমরা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড থেকে 57টা সুইচ গেট পাইছি, কিন্তু এগুলা সবই নষ্ট, কোনোটা চালু নেই। এগুলা সচল হওয়ার জন্য আমরা কনসালটেন্ট নিয়ে করছি, আইডিবিএমপি নিশ্চয় ওয়াটার মডেলিং। তারা ফিজিক্যালি ভিজিট করছে, ভিজিট করে একটা রিপোর্ট দিছে আর কি। এখন এগুলো আমরা ঠিক করতে হবে আর কি। জনবল সংকট, দায়িত্ব অবহেলায় এই বর্ষায় নগর কি আবারও রূপ নেবে বুড়িগঙ্গায়, নাকি কোটি মানুষের ভোগান্তির আহাজারিতে হুঁশ ফিরবে উদাসীন নগরকর্তাদের, সেটি এখন দেখার অপেক্ষা। রাজু আহমেদ, এখন, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা প্রস্তুতি অনুষ্ঠানে স্বামীবাগ্যে মন্দিরে কথা বলছেন মির্জা ফখরুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গুছিয়ে বলতে পারছি না, আমরা আপনাদের সঙ্গে নিয়ে অন্যান্য সব ধর্মকে নিয়ে আগে আবার না, আমরা একসাথে এগিয়ে যাব এবং আমাদের বাংলাদেশের যে আমি দুঃখিত, অসুস্থতার জন্য আমি আপনার
কথা শেষ করতে পারছি না। সবশেষে এই কথা বলবো যে আসুন আমরা বাংলাদেশের মানুষ একসাথে এগিয়ে যাই সামনের দিকে। ধন্যবাদ সকলকে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রার প্রস্তুতি অনুষ্ঠানে স্বামীবাগে মন্দিরে কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পানি নেমেছে কিন্তু শেষ হয়নি কক্সবাজারের মানুষের দুর্ভোগ। এক সপ্তাহের ভয়াবহ বন্যা রেখে গেছে ধ্বংসস্তূপ, কান্না আর অনিশ্চয়তার দীর্ঘ এক ছাপ। এখন শুধু ত্রাণ নয়, দ্রুত পুনর্বাসন, কৃষি এবং মৎস্য খাতে ক্ষতিপূরণ এবং স্বাভাবিক জীবনে ফেরার কার্যকর উদ্যোগী জেলার মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। মোহাম্মদ মোর্শেদের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। কক্সবাজারে বানের জলে ভেসে গেছে হাজারো মানুষের স্বপ্ন। বন্যার পানি নামতে শুরু করলেও এখন স্পষ্ট হয়ে উঠছে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র। কোথাও ভেঙেছে সড়ক, সেতু ও কালভার্ট, কোথাও তলিয়ে নষ্ট হয় বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের। ঘরবাড়ি হারিয়ে অনেক পরিবার এখনও মানবেতর জীবনযাপন করছে। দুর্গত মানুষের অভিযোগ, খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকট কাটেনি এখনও। এদিকে সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ কার্যক্রম শুরু হলেও জেলার বিভিন্ন দুর্গত এলাকায় এখনও ত্রাণের জন্য হাহাকার চলছে। প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত থাকার অভিযোগ করে অনেক ক্ষতিগ্রস্ত পরিবার। যদিও ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে, তবে সুষম ও কার্যকর বন্টন নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও অসন্তোষ। নেতাদের নেতার দিয়ে নেতা এখানে যে গরম 5 জন আছে, 5 জনের 5 দিয়ে অন্ধ ভাষা আছে, হদ্দত আছে, আমার আল্লাহ বচন না ভাই বুড়াই ভাই আর এখন একখানা করে সামনে যাইতেছে, আর ধাক্কা মারি পহলে ফেলাই দিয়ে। এখন ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়রা জানায়, বন্যায় তাদের ফসলি জমি, বসতভিটা, রাস্তাঘাট এবং মাছের ঘের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়ে তারা বলেন, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। বীজ ধান, হরমি শাক, এগুলো আমাদের সব কিছু একেবারে বন্যার পানি ডুবে গেছে। জমিনের জ্বালাদার বাঁ এরা সব খালো মাদুল লামি গেছে। বাসাবাড়ি, অনেকের খামার নষ্ট হয়ে গেছে, অনেকের মনে করেন যে দোকানপাট নষ্ট হয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেয় জেলা প্রশাসন। পাশাপাশি কৃষি, মৎস্য সহ অন্যান্য খাতের ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। মূলত এই মুহূর্তে অমাবস্যার সময় সমুদ্রের পানি স্ফীত থাকে, আপনারা জানেন, যেটাকে তেজ কটাল বলা হয়, যার ফলে পানিটা নামতে সময় লাগতেছে। এই পানিটা নেমে গেলে আসলে সকল দপ্তর সংস্থার পক্ষ থেকে দ্রুত অ্যাসেসমেন্ট করাটা সুবিধা হবে। ত্রাণের কোথাও সংকট নাই, বিভিন্ন সরকারি দপ্তর, তারপরে বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবক, একটু আগে আমাদের কাছে চেম্বারের প্রতিনিধি আসছিলেন, হোটেল মোটেল মালিক সমিতি, তারা সব সংগঠনের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি পর্যায়ে পর্যন্ত ত্রাণ দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাব অনুযায়ী সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় 4000 হেক্টর কৃষিজমি, 1613টি বসতবাড়ি এবং 30টি শিক্ষা প্রতিষ্ঠান। জেলা প্রশাসনের প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাবে বসতবাড়ি, কৃষি, মৎস্য, সড়ক, সেতু, কালভার্ট, বেড়িবাঁধ সহ 7টি খাতে মোট ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে প্রায় 890 কোটি টাকা। এখন কক্সবাজার। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। অমাবস্যা ও লঘুচাপের প্রভাবে সমুদ্র ও সকল নদ নদী উত্তাল হয়ে উঠেছে। নিরাপদ আশ্রয় তীরে ফিরে এসেছে সকল মাছ ধরার ট্রলার। পটুয়াখালীতে সকাল থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে আন্ধারমানিক, রাবনাবাদ, তেঁতুলিয়া সহ সকল নদ নদীর পানি ফুঁসে উঠছে। বেড়িবাঁধের বাইরের বসতি এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নৌ যোগাযোগের ক্ষেত্রে দেখা দিয়েছে প্রতিবন্ধকতা। লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সমুদ্র উত্তাল থাকায় বরগুনার সকল মাছ ধরার ট্রলারকে উপকূলে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে নতুন করে লোকসানের সংখ্যায় জেলে ও ট্রলার মালিকরা। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর আবাসিক এলাকায় গাছ রোপণ করেন তিনি। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সেনাপ্রধান বলেন, বিভিন্ন সেনানিবাস এলাকায় 11,35,870টি চারা রোপণ করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের যত সেনানিবাস রয়েছে সেখানে গাছ সংরক্ষণও করা হচ্ছে। বনায়ন বৃদ্ধিতে এবছরও সেনাবাহিনী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। 11,35,36,000 বৃক্ষ আমরা সারা বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে, জলসিঁড়িতে আমরা রোপণ করব। বাংলাদেশের যত সেনানিবাস আছে অথবা যেই সমস্ত জায়গায় সেনাবাহিনী আছে, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন সেখানে গাছ আর গাছ। আমরা খালি বৃক্ষ রোপণই করি না, বৃক্ষগুলোকে সংরক্ষণ করি, নার্চার করি। অপরাধ দমনের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের দক্ষতার বিকল্প নেই, আর তাই নবীন পুলিশদের প্রযুক্তিতে দক্ষতা বাড়ানোর কথা বললেন পুলিশ প্রধান আলী হোসেন ফকির। সকালে রাজশাহীর সারদায় 42তম ক্যাডেট সাব ইন্সপেক্টরদের সমাপনী কুচকাওয়াজে নবীনদের জনসেবায় আত্মনিয়োগের পরামর্শ দেন আইজিপি। রাহানুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রাকিবুল হাসানের প্রতিবেদনে। দৃপ্ত পদভার আর চোখে মুখে আত্মপ্রত্যয়। 1 বছরের নিবিড় ও কঠোর প্রশিক্ষণ শেষে নবীন পুলিশদের শৃঙ্খলা ও সাহসিকতার ছন্দে মুখরিত রাজশাহীর সারদা। রাজশাহীর সারদায় 42তম ক্যাডেট সাব ইন্সপেক্টরের এই বর্ণাঢ্য সমাপনী কুচকাওয়াজ কেবলই একটি আনুষ্ঠানিকতা নয়, বরং নবীন পুলিশদের দায়িত্ববোধ, নেতৃত্ব আর দেশসেবার অঙ্গীকার। সেই অঙ্গীকারের মন্ত্রজপে প্রস্তুত অতন্ত্র প্রহরীর 8 কন্টিনজেন্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে তিনি বলেন, পুলিশকে হতে হবে জনগণের, জনসেবায় আত্মনিয়োগ করতে হবে। মনে রাখতে হবে, পুলিশ জনগণের সেবক। প্রশিক্ষণ পরবর্তী সময়ে বাস্তব ক্ষেত্রে কর্ম ও আচরণ দ্বারা তোমাদেরকে প্রমাণ দিতে হবে প্রতিনিয়ত। তাহলেই পুলিশের প্রতি জনগণের আস্থা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এছাড়াও নবীনদের অপরাধ মোকাবিলায় নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ হতে উদ্বুদ্ধ করেন পুলিশ প্রধান। বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল অপরাধের ধরন, বিশেষ করে সাইবার ক্রাইম মোকাবেলায় প্রযুক্তিগত দক্ষতার কোনো বিকল্প নাই। সাইবার অপরাধ, ফিশিং, অনলাইন জুয়া, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মতো অপরাধ আজ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় তোমাদের সব সময় নতুন প্রযুক্তির বিষয়ে আপডেট থাকতে হবে। 1 বছর মেয়াদী এই প্রাথমিক প্রশিক্ষণে 19 জন নারী ও 481 জন পুরুষ সহ মোট 500 শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশ নেন। এবার তারা 2 বছরের বাস্তব প্রশিক্ষণের জন্য পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়িত হবেন। রাকিবুল হাসান, এখন রাজশাহী। চট্টগ্রামের বোয়াখালীতে কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণ ও আগুনে দগ্ধ হয়েছেন 10 জন। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের বেশিরভাগেরই 40% থেকে 95% পর্যন্ত পুড়ে গেছে। বিস্তারিত প্রতিবেদনে। চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় প্রতিদিনের মতো কাজ করছিলেন শ্রমিকরা। চলছিল পাইপ ফিটিং ও জেনারেটর স্থাপনের কাজ। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। এতে দগ্ধ হন কর্মরত টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান সহ 10 জন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। 2 জন আছে অনেক ক্রিটিক্যাল, মানে ওদের যারা পড়া করতেছে এখানে, মানে ওদের এখন ঠান্ডার মানে একটা আইসিইউর প্রয়োজন, মানে 4-5 জন যারা আছে। গ্যাস সিলিন্ডার বা বয়লার বিস্ফোরণে এই দুর্ঘটনার সূত্রপাত ধারণা আহত ও স্বজনদের। বাবা ওখানে কাজ করে, কনফিডেন্স সিমেন্স, ওখানে কন্ডাক্টরের আন্ডারে চাকরি করে, তো ওখানে বয়লার ব্লাস্ট হওয়াতে ওনার এই অবস্থা হয়েছে। এখানে দেখতেছেন আপনার চিকিৎসা কি অবস্থা, আপনার এদের এখন খুব যন্ত্রণা করতে, জ্বালাপোড়া করতেছে। মুহূর্তে এদের দরকার এখানে আইসির একটা রুম। দগ্ধদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। 2 জনের শরীরের শ্বাসনালী সহ 95%ই পুড়ে গেছে। বাকিদের পুড়েছে 40 থেকে 60%। পোড়া শরীর নিয়ে বার্ন ইউনিটের শয্যায় কাতরাচ্ছেন দগ্ধরা। যারা আসছে ওরা খুব খারাপ অবস্থা, এবং একটা আছে 95%, আর একদম সব শেষ যদি আপনি মনে করেন 20%, এবং যেগুলি কম আছে ওগুলির শ্বাসনালী পড়ে গেছে এবং সবগুলি ক্রিটিক্যাল। 4 জনকে আমরা আইসিইউতে ট্রান্সফার করে দিব। আমাদের এখানে আমাদের বার্ন ইউনিটের যে প্রফেসর আছেন সবাই এটা নিয়ে তদারকি করতেছে, এবং যে চিকিৎসা দেওয়া দরকার সেই চিকিৎসা চলমান আছে।
দগ্ধ শ্রমিকরা সবাই চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও নগরের বাসিন্দা। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। এদিকে পাবনায় অ্যাম্বুলেন্স করে মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নেয়ার পথে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে আহত আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে, আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকালে পাবনার আতাইকুলায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে রাজশাহী থেকে একটি মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি পাবনার সাথে উপজেলার মাহমুদপুর এলাকায় যাচ্ছিল। পথে পাবনা সদর উপজেলার আতাইকুলা সোরাডাঙ্গি করইতলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী যাত্রীবাহী বাস পাবনা এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয়। তাতে অ্যাম্বুলেন্সের চালক রাজ এবং অ্যাম্বুলেন্সে থাকা মৃতের স্বজন বুলু খাতুন ঘটনাস্থলেই নিহত হন। আহত দুজনকে হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার আড়ালে সক্রিয় অনলাইন জুয়ার ভয়ঙ্কর নেটওয়ার্ক। দেশে প্রতিদিন লেনদেন হচ্ছে প্রায় 800 কোটি টাকা। সম্প্রতি একটি অভিযানে 6 জনকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানালো আইন শৃঙ্খলা বাহিনী। তদন্তে উঠে এসেছে একটি বেটিং প্ল্যাটফর্মে প্রতিদিন লেনদেন হতো প্রায় 5 কোটি টাকা। আরিফ হোসেনের প্রতিবেদন। চলছে ফুটবল বিশ্বকাপ, উন্মাদনা সব জায়গায়। আর এই উন্মাদনা পুঁজি করে সক্রিয় হয়ে ওঠে অনলাইন জুয়ার সিন্ডিকেট। মোবাইল ফোনে কয়েকটি ক্লিকেই চলে কোটি কোটি টাকার বাজি। সাম্প্রতিক গাজীপুরের টঙ্গী এলাকায় একটি রিসোর্টে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত 3 জনকে গ্রেফতার করেছে ডিবি। পরে আরও 3 জনকে আটক করে তারা। 6 জনকে জিজ্ঞাসাবাদ শেষে ডিবি সংবাদ সম্মেলন করে জানায়, গ্রেফতার হওয়া আরিফুর রহমান পরিচালিত একটি বেটিং প্ল্যাটফর্মেই প্রতিদিন প্রায় 5 কোটি টাকার লেনদেন হতো। দেশ বিদেশের সার্ভার ব্যবহার করে পরিচালিত হচ্ছে এসব প্ল্যাটফর্ম। মোবাইল ব্যাংকিং সহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ আদান প্রদান করা হচ্ছে। ফলে খুব অল্প সময়ে বিপুল অর্থ হাতবদল হচ্ছে। অ্যাপসগুলোর মাধ্যমে টাকা আসে, এই টাকাগুলো তারা পরবর্তীতে ট্রান্সফার করে ডলার করে এবং এটা আপনারা জানেন যে বিদেশে পাচার করা হয়। লাকি পে অথবা গোপে নামে পরিচালিত জুয়ার সাইটগুলো বিদেশ থেকে পরিচালিত হয় বলে তথ্য দিয়েছে টিভি। এর সঙ্গে নাতান নামে একজন চীনা নাগরিকের সম্পৃক্ততার খোঁজ মিলেছে। আমরা যতটুকু জানতে পারছি নাতান ওর হচ্ছে বস, সে বাইরে থাকে। এই প্রক্রিয়ার সঙ্গে কেউ যদি জড়িত থাকে অসৎ উদ্দেশ্য সাধনের জন্য, তাকে কাউকে আমরা ছাড় দেবো না, আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। বিশ্বকাপের এই মৌসুমে সহজে লাভের প্রলোভনে না পড়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। আরিফ হোসেন, এখন, ঢাকা। বিমা গ্রাহকদের আটকে থাকা প্রায় 7,000 কোটি টাকার পাওনা পরিশোধে কঠোর অবস্থানে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। এসব দাবি মেটাতে এবার বিমা কোম্পানিগুলোর সম্পদ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন জানিয়েছেন, মূলত সংকটে থাকা কোম্পানিগুলোর সম্পদ অডিট করে এই অর্থ আদায়ের পরিকল্পনা করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে 82টি বিমা কোম্পানির মধ্যে মাত্র 7টি প্রতিষ্ঠানের কাছেই গ্রাহকের পাওনা 4,500 কোটি টাকা। এই বিশাল অঙ্কের দায় মেটাতে কোম্পানিগুলোর স্থাবর অস্থাবর সম্পদের প্রকৃত হিসাব জানতে শুরু হচ্ছে বিশেষ অডিট। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্যই জানিয়েছেন তারা। আর এদিকে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ব্যাংকগুলোতে থাকা বিমা কোম্পানিগুলোর এফডিআর এবং ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা অর্থ দিয়ে দাবি পরিশোধ শুরু করা হবে। তবে অর্থের সংকট থাকলে পরবর্তী ধাপে কোম্পানির জমিসহ অন্যান্য সম্পদ বিক্রি করার নির্দেশ দেবে নিয়ন্ত্রক সংস্থা। কিছু কিছু কোম্পানিজের জন্য যে বিশাল অনাস্থা ক্রিয়েট হয়েছে এই সেক্টরে, যে দাবি নিষ্পত্তি না করার কারণে গ্রাহকদের যে অনাস্থা তৈরি হয়েছে, এইটা খুবই সাংঘাতিক রকম। এবং এটা যদি আমরা কোনোভাবে ফেরায় না আনতে পারি, তাহলে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটা, আমাদের ইন্স্যুরেন্স পেনিট্রেশন কমতে থাকবে এবং আর কোনো অস্তিত্বই না থাকার অলমোস্ট অবস্থা হয়ে গেছে। যে 7টা কোম্পানি আছে, এদের কম্বাইনটা হচ্ছে 4,500 কোটি টাকা, আর 82টা কোম্পানি লাইফ নন লাইফ কম্বাইন হচ্ছে 7,000। সুতরাং ওই 4,500টা হচ্ছে আমার টার্গেট এখন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা। অন্যান্য বছরের মতো এবারও রথযাত্রা উৎসব ঘিরে বিভিন্ন আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। এর মধ্যে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে রাজধানীর স্বামীবাগ থেকে যুক্ত হয়েছেন শরিয়ার জামান পুলক। রথযাত্রার প্রস্তুতি কেমন দেখছেন? এখন কি আনুষ্ঠানিকতা চলছে? বিস্তারিত জানাবেন। রসন, যেমনটি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু এখন রথযাত্রার যে আনুষ্ঠানিক
যে শোভাযাত্রাটি সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। এর আগে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানগুলো যেগুলো বা পুজোর যে কার্যকলাপগুলো থাকে সেগুলো কিন্তু আচার অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু শেষ করা হয়েছে। এখন বর্তমানে যে এই শোভাযাত্রার যে অংশটি সেই অংশটির জন্য কিন্তু যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কিন্তু এখন প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু ছিলাম এই যে স্বামীবাগের ইসকন আশ্রমের ভেতরে, সেখানে কিন্তু এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছিলেন এবং তিনি এখানে এই যে শোভাযাত্রাটি সেটি কিন্তু শুভ উদ্বোধন করে গিয়েছেন এবং সেই উদ্বোধনের পরপরই কিন্তু এখানে যে সর্বমোট যে রথ 3টি রথ রয়েছে সেই 3টি রথের কিন্তু সাজসজ্জা আমরা দেখেছি পুরোটাই কিন্তু পুরোপুরি কিন্তু এখন শেষ পর্যায়ে রয়েছে এবং এখন শুধু আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর যে প্রক্রিয়াটি সেটি কিন্তু এখন চলবে। যদিও বলা চলে যে এই যে আনুষ্ঠানিক যে যাত্রা শুরু সেই ঢাকেশ্বরী মন্দিরের দিকে সেটি কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে যানজটের কারণে। কারণ যদি একটু দেখাতে চাই এখানে কিন্তু এই অত্র এলাকায় কিন্তু যারা সনাতন ধর্মাবলম্বীর মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সবাই এখানে জড়ো হওয়ার কারণে কিন্তু এই রাস্তাটি কিন্তু পুরোপুরি একদম বলা চলে যে ব্লকের মতো সৃষ্টি হয়েছে, যানজটের একটি সমস্যা রয়েছে। তবে সেটি আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর আমরা সোচ্চার অবস্থা দেখেছি এবং রথযাত্রা মূলত ভগবান জগন্নাথ, তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে সুসজ্জিত রথে করে মন্দির থেকে নির্ধারিত গন্তব্যে নিয়ে যাওয়ার একটি ধর্মীয় শোভাযাত্রা। এবং আপনারা দেখছেন যে এখনই যে এই যে এই শোভাযাত্রার কথা বলতে বলতে কিন্তু তার যে আনুষ্ঠানিক প্রক্রিয়াটি সেটি কিন্তু এখন শুরু হয়ে গিয়েছে এবং হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস যে এই যে রথের দড়ি টানতে পারাটা সেটি আসলে অনেকটাই সৌভাগ্যের ও পুণ্যের বিষয়। তাই রথ টানতে ভক্তদের মধ্যে থাকে একটি ব্যাপক উৎসাহ, যেটি আমরা এখনই বলা চলে যে আমরা লক্ষ্য করছি। এবং এই যে রথকে ঘিরে যে শোভাযাত্রাটির জন্য যে রথের যে গাড়িগুলো রয়েছে বা যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সুন্দরভাবে সুসজ্জিত করে যাতে শৃঙ্খলাবদ্ধভাবে সবাই যেতে পারে সেজন্য কিন্তু এখানে কিন্তু যারা ভলান্টিয়ার রয়েছেন সেই ভলান্টিয়ারও কিন্তু আমরা যথেষ্ট নিয়োগ আমরা দেখেছি। তো এই ছিল রওশন আমার কাছে বর্তমানে স্বামীবাগ থেকে সর্বশেষ অবস্থা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় বড় উৎসব রথযাত্রার আনুষ্ঠানিকতার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। এবারে জানাবো দেশের বাইরের খবর। দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে কানাডার অন্টারিও প্রদেশ। দেশ জুড়ে জ্বলতে থাকা দাবানলের ধোঁয়ায় কমলা রং ধারণ করেছে কানাডার আকাশ। দেশটির বায়ুর মান অবনতির দিকে থাকায় বাসিন্দাদের জন্য বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এমনকি যুক্তরাষ্ট্র থেকে দেখা যাচ্ছে কানাডার দাবানলের ধোঁয়া। এদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা বিস্তৃত দাবানল প্রতিবেশী যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়তে পারে, যা তৈরি করতে পারে পরিবেশগত ঝুঁকি। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। দাবানলের ধোঁয়ায় ঢেকে আছে কানাডার উত্তর পশ্চিম প্রদেশ অন্টারিও। কমলা রং ধারণ করেছে টরন্টোর আকাশ। দিনের আলোতেও ঝাপসা চারপাশ। গোটা অন্টারিও প্রদেশ ঢেকে আছে ঘন ধোঁয়ার চাদরে। দাবানলের এই ধোঁয়া প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্র থেকেও দেখা যাচ্ছে, যা এরই মধ্যে টরন্টো শহরকে পরিণত করেছে বিশ্বের অন্যতম দূষিত শহরে। এয়ার কোয়ালিটি হেলথ ইন্ডেক্সের তথ্য মতে দেশটিতে বায়ু দূষণের মাত্রা 10-এর বেশি, যা উচ্চ ঝুঁকি নির্দেশ করে। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি মহাসড়কে বন্ধ করে দেয়া হয়েছে যান চলাচল। বাতাসের মানের অবনতি হওয়ায় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বহু বাসিন্দাকে। শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্টজনিত রোগীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কানাডার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে দূষিত বায়ুর প্রভাবে চোখ, নাক ও গলায় জ্বালাপোড়া, মাথা ব্যথা সহ বিভিন্ন রোগবালাই বাড়তে পারে। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে শহর কর্তৃপক্ষ। Absolutely. As soon as I woke up in the morning, I went outside on my terrace and you could definitely smell the smoke in the air. It's creating more and more concern because we used to have such situation 2 years ago and now, and it looks like it's ongoing problem. I think it's caused by the wildfire that we all know about. It's just, I hope it doesn't prolong for too long. সম্প্রতি উত্তর কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। এছাড়া দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা উষ্ণ থাকায় দাবানল আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। Air quality levels are going to be into the unhealthy, if not very unhealthy range tomorrow in
vast swaths of the Mid-Atlantic, the Northeast, and the Great Lakes, and probably New England as well, actually. কানাডা সরকারের তথ্য মতে দেশটির প্রায় 835টি স্থানে সক্রিয় রয়েছে দাবানল। এর মধ্যে 112টি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে কানাডার 47 লাখ একরের বেশি অঞ্চল। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করব এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।